Thank you. Good morning to everyone. Today we are going to learn what are the applications of heat of combustion. Last class আমরা heat of combustion পড়েছি। তো সেখানে আমরা এই heat of combustion সম্পর্কে নিয়েও করেছি যে ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা দেখেছি মনে হয়। বাট আমরা আরো একটু বেশি জানতে চাই যে আসলে এগুলো আমাদের কি কাজে লাগে। তোমরা বিভিন্ন ধরনের খাবার খাও, চিপস অথবা যে কোনো ফুড, প্রত্যেকটা ফুডের প্যাকেটের গায়ে দেখবা যে লেখা থাকে ক্যালোরিফিক ভ্যালু, মানে তুমি ওইটার 100 গ্রাম অথবা 1 কেজি যদি কনজিউম করো তাহলে তুমি কতটুকু এনার্জি পাবা বা তোমার শরীরে কতটুকু এনার্জি এটা থেকে তৈরি হবে। তো ওইটা কিন্তু ওই প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা থাকে। তাহলে সেইগুলো কিভাবে আমরা এস্টিমেট করতে পারি? নরমালি এই যে হিট অফ কম্বাসশন, এইভাবেই যে হিট অফ কম্বাসশন কোনো একটা খাবার, চিপসের কথা বলি, ওই চিপসটাকে কি করা হবে, 1 গ্রাম চিপস অথবা 5 গ্রাম চিপস এটাকে নিয়ে অক্সিজেনে বার্ন করা হবে। তো বার্ন করা হলে সেখান থেকে কতটুকু হিট প্রডিউস হচ্ছে, দ্যাট ইজ দ্য আলটিমেটলি যে আমরা হিট অফ কম্বাসশন কতটুকু পাচ্ছি, 1 গ্রামকে বার্ন করলে কত পাবো বা 5 গ্রামকে বার্ন করলে কত পাবো, সেই অনুযায়ী কিন্তু ওই প্যাকেটের গায়ে লিখে দেয় যে আসলে কোন খাবারটা তুমি কতটুকু কনজিউম করলে কতটুকু এনার্জি পাবা। সো আমরা এই যে খাবারের ওই ক্যালোরিফিক ভ্যালু কত সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। সো এরকম আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা এই যে হিট অফ কম্বাসশন থেকে বা এটাকে কাজে লাগিয়ে আমরা জানতে পারবো। আরো একটা জিনিস আমরা এখান থেকে বলি যে মিথেন আর ইথেন দুইটা তো প্রায় একই রকমের কম্পাউন্ড, তাই না? মিথেন এবং ইথেন, এটা তোমাদের কারো কি এই প্রশ্নটার উত্তর জানা আছে যে এই যে আমি একটা প্রশ্ন লিখেছি মিথেন অর ইথেন, হুইচ ওয়ান ইজ বেটার অ্যাজ ফুয়েল, যে আমাদের গ্যাস হিসাবে সেটা হতে পারে যেমন রান্না করার জন্য মিথেন গ্যাস ব্যবহার করি, ইথেন গ্যাসও ব্যবহার করা যেতে পারে। তো এখন আমাদের জন্য বেটার হবে কোনটা, মানে বেটার ফুয়েল কোনটা? তোমাদের কারো কোনো আইডিয়া আছে যে এটা কিভাবে আমরা বের করতে পারি অথবা এটা কোনটা ভালো? মিথেন ভালো না? হ্যাঁ বলো। মিথেন। আচ্ছা মিথেন, হ্যাঁ মিথেন ভালো, তাহলে সেটা আমি ধরে নিলাম মিথেন ভালো। কিন্তু তোমার অ্যানসারের এগেইনস্টে একটা দাও, রিজন দাও যে আসলে কি কারণে, মানে মাল্টিপল চয়েস না, শুধু এ আর বি এর মধ্যে অপশন এ এরকম করে বললে কিন্তু হবে না। তাহলে তোমার পিছনে, তোমার কথার পিছনে একটা যুক্তি দেখাতে হবে যে হ্যাঁ স্যার এইটা এই কারণে আমি বললাম যে মিথেনটা ভালো। এটা হিট অফ কম্বাসনের উপর ডিপেন্ড করতেছে। হিট অফ কম্বাসশন, এক্স্যাক্টলি হিট অফ কম্বাসশন। তবে হিট অফ কম্বাসশনের ক্ষেত্রে যদি বলো সেক্ষেত্রে কিন্তু ইথেনের হিট অফ কম্বাসশন বেশি। স্যার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি না, এটা হলো আমাদের হিসাবটা একটু অন্যরকম। তুমি যদি এখান থেকে বলো যে 1 মোল মিথেনকে বার করলে, আমরা হিট অফ কম্বাসশন বলেছি কি যে 1 মোল কম্পাউন্ডকে সাফিসিয়েন্ট অক্সিজেনে বার্ন করলে যে পরিমাণ এনার্জি পাবো সেটা হলো হিট অফ কম্বাসশন। তাহলে 1 মোল মিথেনকে বার্ন করে বা 1 মোল মিথেন বা 1 মোল ইথেনকে বার্ন করে আমরা যে পরিমাণ এনার্জি পাই, 1 মোল মিথেনকে বার্ন করলে যে এনার্জি পাবো তার থেকে বেশি কিন্তু পাবো 1 মোল ইথেনকে বার্ন করলে। তাহলে হিট অফ কম্বাসশন কিন্তু এই ইথেনটার বেশি হচ্ছে। তাহলে আমি কি করে বলবো মিথেনের কোয়ালিটি ভালো? কারণ হলো যে পার গ্রাম একটা কথা আছে। হ্যাঁ, 1 মোল, এইটার 1 মোল অনেকটা কম, মাত্র কত 12 আর 4 16, আর এইটার 1 মোল হলো 12 12 24 আর 6 30। তাহলে 30 গ্রামকে বার্ন করে তুমি যে এনার্জিটা পাবা সেটা আমরা ভ্যালু হিসেবে বলবো। তাহলে অন এভারেজ পার গ্রাম ফুয়েলকে যদি তুমি বার্ন করো, মানে এইটা হলো 16 গ্রাম বার্ন করলে পাওয়া যাবে একটা নির্দিষ্ট পরিমাণ, এবং এইটার 30 গ্রাম বার্ন করলে পাওয়া যাবে অন্য একটা পরিমাণ। তাহলে সেখান থেকে যদি আমরা পার গ্রাম হিসাব করি তাহলে দেখবো যে মিথেনের পার গ্রামের প্রতি এনার্জি আমরা বেশি পাই, যে কারণে আমরা বলতে পারবো যে মিথেনের কোয়ালিটিটা ভালো অথবা মিথেন বেটার ফুয়েল। তাহলে সেগুলো আমরা ডিটেইলস দেখবো যে ইনফরমেশন কতটুকু বা কোনটা কোন মলিকুল বার্ন করলে কতটুকু এনার্জি পাই, পার গ্রাম কতটুকু পাই, সেখান থেকে আমরা বলে দেব। তারপরে আছে কি হিট অফ সলিউশন। হিট অফ সলিউশন মানে কি যে
এক মোল পদার্থকে সাফিসিয়েন্ট সলভেন্টে ডিজলভ করলে এর তাপ শক্তির যে পরিবর্তন হয় সেটা হলো হিট অফ সলিউশন। সো সেইগুলো আমরা ডিটেইলস দেখব। সো লেটস স্টার্ট দ্য অ্যাপ্লিকেশনস অফ হিট অফ কম্বাসশন। হিট অফ কম্বাসশনের অ্যাপ্লিকেশনটা কি আমরা সেটা একটু দেখি। ক্যালকুলেশন অফ হিট অফ ফরমেশন। আমরা একটা যদি সবগুলো মলিকুলের অথবা বিভিন্ন মলিকুলের যদি আই কলিগ আস্তে তাহলে ক্যালকুলেশন অফ হিট অফ ফরমেশন, তাহলে আমরা যদি কোনো একটা কম্পাউন্ডের হিট অফ কম্বাসশন জানি, মানে অনেকগুলো কম্পাউন্ডের যদি হিট অফ কম্বাসশন জানি, সেইগুলোকে ইউজ করে আমরা অন্য কম্পাউন্ডের হিট অফ ফরমেশন, মানে ওই হেসেস ল তোমরা পড়বা। সে হেসেস ল কি, যে আমরা বলেছি যে একটা বিক্রিয়া যদি ইনিশিয়াল এবং ফাইনাল এইভাবে থাকে, যে ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট এবং ফাইনাল প্রোডাক্ট যদি একই থাকে, সেক্ষেত্রে আমরা রিঅ্যাকশনটা যে কোনো ভাবেই বা যতগুলো স্টেপেই ঘটাই না কেন আলটিমেট এনার্জি চেঞ্জ কিন্তু সেম থাকবে। তাহলে এইরকম আমরা একটা রিঅ্যাকশন ডিরেক্টলি লিখবো আর একটা রিঅ্যাকশন ভেঙে ভেঙে লিখে, সেক্ষেত্রে আমরা রিঅ্যাকশনটার এই যে যদি আমরা হিট অফ কম্বাসশন জানি, উই ক্যান ফাইন্ড আউট দ্য হিট অফ ফরমেশন। সেটা আমরা দেখব, যে একটা এক্সাম্পল দেখলে তখন বোঝা যাবে যে আসলে ক্যালকুলেশন অফ হিট অফ ফরমেশন। তাহলে since the heats of combustion of organic compounds can be determined with considerable case, these are employed to calculate their heats of formation. মানে কি, আমরা আসলে মিথেন তৈরি করতে গেলে কিন্তু সরাসরি কার্বন আর অক্সিজেন কার্বন আর হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন বানাই না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই মিথেন যে কম্পাউন্ডটা আছে সেই কম্পাউন্ডটাকে বার্ন করে আমরা কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ভ্যাপার এটা তৈরি করে, তাহলে সেইখান থেকে হিট অফ অ্যাবজর্পশন মানে ওই যে হিট অফ ফরমেশন এটা অথবা কম্বাসশন বের করে, সেখান থেকে আলটিমেটলি আমরা আরো কয়েকটা রিঅ্যাকশন ব্যবহার করে তখন হিট অফ ফরমেশন ক্যালকুলেট করতে পারবো। ঠিক একইভাবে যে কথা বললাম, ক্যালোরিফিক ভ্যালু অফ ফুডস এন্ড ফুয়েলস। সো শুধু ফুড না, আমরা যে কোনো ফুয়েল ব্যবহার করি, এই যে বললাম মিথেন, ইথেন, এরকম এই যে বিভিন্ন ধরনের ফুয়েল আছে, এগুলোর ক্যালোরিফিক ভ্যালু মানে পার গ্রাম, 1 গ্রামকে বার্ন করলে অথবা 1 গ্রাম থেকে কতটুকু এনার্জি পাওয়া যাবে, দ্যাট ইজ দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ দ্যাট ফুয়েল অর ফুড। So amount of heat produced in calories or joules when 1 gram of substance is completely burned. তাহলে 1 গ্রাম সাবস্টেন্সকে যদি কমপ্লিটলি বার্ন করা হয় সাফিসিয়েন্ট অক্সিজেনে, তাহলে যে পরিমাণ এনার্জি পরিবর্তন হবে, দ্যাট ইজ দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ ফুড অর ফুয়েল। It is expressed in calorie per gram or kilocalorie per gram or kilojoule per gram. এটা মানে কতটুকু আমরা বিভিন্ন ধরনের ইউনিট ব্যবহার করতে পারি, আসলে আলটিমেটলি কি হবে এনার্জির ইউনিট। তাহলে এনার্জির ইউনিট ডিভাইড বাই পার গ্রাম। তাহলে 1 গ্রামকে বার্ন করলে আমরা কতটুকু এনার্জি পাবো, তাহলে ক্যালোরি পার গ্রাম অথবা কিলো ক্যালোরি পার গ্রাম অথবা কিলোজুল পার গ্রাম অথবা জুল পার গ্রাম, এটাও হতে পারে। সো এটা বিভিন্ন ধরনের আমরা ইউনিট ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এখন এই যে প্রশ্নটা করেছিলাম যে মিথেন এন্ড ইথেন, মিথেন অর ইথেন, হুইচ ওয়ান ইজ বেটার অ্যাজ ফুয়েল। তাহলে আমরা কোন ফুয়েলটা ভালো সেটা আমরা কিভাবে ডিটারমিন করব, যে তার 1 গ্রামকে বার্ন করলে যার বেশি এনার্জি পাওয়া যায় তাকে আমরা বলবো বেটার ফুয়েল। তাহলে দেখো 1 মোল মিথেনকে বার্ন করলে আমরা পাই 890.3 কিলোজুল, 1 মোল ইথেনকে বার্ন করলে পাই 1559.7 কিলোজুল। তার মানে কি দেখা যাচ্ছে কি 1 মোল ইথেনকে বার্ন করলে অনেক বেশি পরিমাণে হিট পাওয়া যায় কম্পেয়ার টু 1 মোল মিথেন। বাট আলটিমেটলি আমরা দেখি যে 1 গ্রাম মিথেনকে বার্ন করলে মানে 1 গ্রাম এখানে পাওয়া যায় কত, 16 গ্রাম মিথেনকে বার্ন করলে আমরা 890.3 কিলোজুল পাই, আর 30 গ্রাম ইথেনকে বার্ন করলে পাচ্ছি 1559.7 কিলোজুল। তাহলে এতটা যদি এনার্জি পাওয়া যায়, তাহলে এখন পার গ্রাম কত পাওয়া যায়, শুধু তোদের মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করে দেই, এটাকে ডিভাইড করো 16 দিয়ে আর এটাকে ডিভাইড করো 30 দিয়ে। তাহলে এই দেখো 890 ডিভাইড বাই 16 আর হলো 59 ডিভাইড বাই 30, তাই করলে একটা পাচ্ছি কত, এটা
একটা পাওয়া গেল 55.64 আর একটা পাচ্ছি 51.90। তাহলে মিথেনের 1 গ্রামকে বার্ন করলে এনার্জি পাওয়া যায় 55.64 এন্ড ইথেনের 1 গ্রামকে বার্ন করলে পাওয়া যায় 51.90 কিলোজুল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে 1 গ্রাম মিথেনকে বার্ন করলে আমরা রিলেটিভলি বেশি এনার্জি পাই কম্পেয়ার টু ইথেন। সো উই ক্যান কল দ্যাট দ্য fuel methane is better compared to ethane. So thus methane has better fuel efficiency than ethane as it produces more heat per gram. তাহলে 1 গ্রামকে বার্ন করলে আমরা বেশি পরিমাণে এনার্জি পাই ফ্রম মিথেন, সো ইট ইজ কনসিডার্ড অ্যাজ বেটার ফুয়েল কম্পেয়ার টু ইথেন। এই তাহলে এখন আমরা দেখি যে আসলে কোনো একটা কম্পাউন্ডের হিট অফ ফরমেশন, যেটা আমরা অলরেডি এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে বলেছিলাম যে এখানে বলেছি ক্যালকুলেশন অফ হিট অফ ফরমেশন, যে একটা কম্পাউন্ডের হিট অফ ফরমেশন আমরা কিভাবে বের করতে পারি। আসলে সব কম্পাউন্ড কিন্তু আমরা তার এলিমেন্ট থেকে তৈরি করতে পারি না, যে কারণে আমাদের কি করতে হয়, অন্য ইনডিরেক্ট ওয়ে ইউজ করতে হয়। সো এখন আমরা দেখি এখানে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ প্রোপেন। তাহলে এই প্রোপেনটা তৈরি করতে, প্রোপেন তৈরি করতে আমাদের লাগে কি, কার্বন লাগে, হাইড্রোজেন লাগে, তাই না? তো সেক্ষেত্রে আসলে আমাদের হিট অফ ফরমেশনের রিঅ্যাকশনটা কি হওয়া উচিত, সেটা হওয়া উচিত এই দেখো 3টা কার্বন, তারপরে 4টা হাইড্রোজেন, তারপরে তাহলে টোটাল আমাদের দরকার কয়টা, C3H8। তাহলে 3টা কার্বন সলিড, 4 মোল 4 মোল হাইড্রোজেন গ্যাস। তাহলে এই যদি রিঅ্যাকশনটা থেকে আমরা পাওয়ার কথা আসলে C3H8, কিন্তু ডিরেক্টলি এই রিঅ্যাকশন থেকে আমরা কখনো প্রোপেন তৈরি করতে পারি না। তো তার জন্য আমাদের কি করতে হয়, যে আসলে এই যে প্রোপেনের যদি হিট অফ ফরমেশন বের করতে হয়, তাহলে আমাদের অন্য প্রসেস ফলো করে আমাদের বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, দেখো এই যে প্রোপেনের হিট অফ কম্বাসশন, কার্বনের হিট অফ কম্বাসশন, হাইড্রোজেনের হিট অফ কম্বাসশন, তাহলে এই প্রত্যেকটা কম্পোনেন্টের হিট অফ কম্বাসশন যদি আমরা বের করতে পারি, তাহলে সেখান থেকে হিসাব করে আমরা তখন এই যে প্রোপেনের হিট অফ ফরমেশন বের করতে পারবো। সো আমাদের কোশ্চেনটা কি আছে, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন ফর, সরে যা রে, আচ্ছা, হিট অফ ফরমেশন অফ প্রোপেন ইফ ইট হ্যাজ ইটস হিটস অফ কম্বাসশন, মানে প্রোপেনের হিট অফ কম্বাসশন দেওয়া আছে -2220.2 কিলোজুল পার মোল। হিট অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এগুলো দেওয়া আছে কত, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, লিকুইড, এটা প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে এই যে প্রোপেন মলিকিউলটা তৈরি করতে বা ফর্ম করতে কতটা এনার্জি রিলিজ হয়, উই নিড টু ফাইন্ড আউট। তাহলে আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড, হিট অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, এটা দেওয়া আছে। তার মানে কি, কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন মানে কি, 1 মোল কার্বন সলিড রিঅ্যাক্টিং উইথ 1 মোল অক্সিজেন টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইটার হিট অফ ফরমেশন, তার মানে এই কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন, অথবা যদি আমরা বলতাম কার্বনের হিট অফ কম্বাসশন দেওয়া আছে, একই জিনিস, যে কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন দেওয়া আছে আর ওয়াটারের লিকুইড ওয়াটারের হিট অফ ফরমেশন দেওয়া আছে। তাহলে আলটিমেটলি কি হয়, 1 মোল হাইড্রোজেন গ্যাস আর 1/2 মোল অক্সিজেন, এটা বিক্রিয়া করে 1 মোল লিকুইড ওয়াটার তৈরি করছে। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশনের ভ্যালু আমরা জানি, এখান থেকে ডেল্টা এইচ এর ভ্যালু কতটুকু আসছে, ডেল্টা এইচ এর ভ্যালু কত, এটা অলরেডি আমাদের এখানে ইকুয়েশনে বলা আছে। আর প্রথম যেটা যে বলা আছে ক্যালকুলেট দ্য, তাহলে এই যে ইটস হিট অফ কম্বাসশন, তাহলে এই প্রোপেনের হিট অফ কম্বাসশনটা আমরা জানি, এখানে বলা আছে। তাহলে এই যে প্রোপেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, তাহলে এই বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন বা হিট অফ কম্বাসশন অফ প্রোপেন, এই ভ্যালুটা দেওয়া আছে। দেন this is the value of heat of combustion, or even we can consider this is as delta H. তাহলে delta H for this reaction is 2220.2 কিলোজুল। সো এই তিনটা ইকুয়েশন আমাদের জানা হলো। তাহলে এখন এখান থেকে আমরা চাই যে
কার্বন আর হাইড্রোজেন এটা বিক্রিয়া করে C3H8 এই প্রোপেনটা তৈরি করবে। এইরকম আমরা একটা রিয়াকশন তৈরি করব। সো এই বিক্রিয়াগুলোকে আমরা অর্গানাইজ করে, কখনো মাল্টিপ্লাই করে, কখনো সাবট্রাক্ট করে, অথবা কখনো ডিভাইড করে, যেভাবেই হোক না কেন আমাদের উদ্দেশ্য হলো যে উই ওয়ান্ট এ রিয়াকশন ইন সাচ এ ওয়ে দ্যাট লেফট সাইডে থাকবে কার্বন আর হাইড্রোজেন এবং রাইট সাইডে থাকবে এই প্রোপেন। তার জন্য আমাদের বাকি যে টার্মগুলোকে সেগুলোকে আমরা কিভাবে ক্যান্সেল করব সেটা আমরা এখন একটু হিসাব করে দেখি। সো এই রিয়াকশনটা আমরা জানি এবং এই বাকি রিয়াকশন গুলো জানি এবং প্রত্যেকটা ডেল্টা এইচ ভ্যালু জানি। সো এখন আমি যদি মনে করো এই রিয়াকশন থেকে এই কার্বন ডাই অক্সাইডের এই টার্মটাকে যদি আমরা ক্যান্সেল করতে পারি, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার, তার মানে কি এই রিয়াকশনে আমার 3 মলিকুল কার্বন ডাই অক্সাইড আছে, 4 মলিকুল পানি আছে। তাহলে এখন আমার এখানে দেখতে পাচ্ছি কি 1 মোল কার্বন ডাই অক্সাইড ফর্ম করার জন্য যে এনার্জিটা তৈরি হয় এটা হলো এই। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি 1 মোল কার্বন ডাই অক্সাইড ফর্ম করলে এত, তাহলে 3 মোল কার্বন ডাই অক্সাইড যদি আমি এখানে এই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশনকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে 3, এখানে 3, এখানে 3, ডেল্টা এইচ এর ভ্যালু যেটা তাও হবে 3, তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা এখানে পাবো কি যে 2 নম্বর ইকুয়েশনকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 নম্বর ইকুয়েশনকে কি করব, আমি চাচ্ছি যে ওয়াটারের টার্মটা ক্যান্সেল করে দিতে। তাহলে সেক্ষেত্রে এই 4 নম্বর ইকুয়েশনকেও আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে ইকুয়েশন 3 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 4H2, তারপর 4 ইন্টু হাফ ইন্টু O2, তার মানে 2O2, আর এখানে হবে 4H2O। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু 285.8 মাল্টিপ্লাইড বাই 4, আর এটা ছিল মাল্টিপ্লাইড বাই 3। তাহলে তখন যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশন থেকে, অথবা উল্টো ভাবেও করতে পারি, যদি এই যে 3 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে যে আমরা 3 এবং 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এই দুইটা আমরা একসাথে সাম আপ করি, তাহলে নতুন আর একটা ইকুয়েশন পাবো। তখন কি হবে যে এই যে লেফট সাইডে যে কম্পোনেন্ট গুলো ছিল 3C, তারপরে 3O2, আর সাথে আসবে কি 4H2 প্লাস 2O2, তাহলে এখানে ছিল 3 আর 2 5, তাহলে 5O2 চলে আসবে। তাহলে 5O2 আর এখানে 3C প্লাস 3H2, সরি 4H2, তাহলে এইগুলোকে আমরা সাম আপ করে, মানে এই 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনকে মাল্টিপ্লাই করার পরে এটাকে আমরা সাম আপ করলাম বা যোগ করলাম, যোগ করে তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটাও কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে। তখন কি হবে, এখানে 3 ইন্টু ডেল্টা এইচ এই ভ্যালুটা প্লাস 4 ইন্টু ডেল্টা এইচ এর এই ভ্যালুটা, তাহলে এই দুইটাকে আমরা সাম আপ করব। তাহলে আলটিমেটলি যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হলো কি, এইখানে রাইট সাইডে পাওয়া যাবে কি 3 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস আর 4 মোল লিকুইড ওয়াটার। তখন আমরা এই যে সাম আপ যে নতুন ইকুয়েশনটা পাবো, সেখান থেকে যদি এই 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা সাবট্রাক্ট করে দেই, 1 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা মাইনাস করে দেই, তাহলে পাবো কি 3 কার্বন ডাই অক্সাইড, এখানে যা ছিল এই যে সাম আপ করার পরে 3 কার্বন ডাই অক্সাইড 4 ওয়াটার, এগুলো ক্যান্সেল হয়ে যাবে। তারপরে এখানে 5 ওয়াটার ছিল, এখানে আমাদের 5 ওয়াটার কিন্তু আসছে, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3O2, আর এখানে 4 এর সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4O2, তাহলে 4 ইনটু হাফ, তাহলে 3 আর 2 5, তাহলে এই অক্সিজেনও কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাহলে আলটিমেটলি থাকে কি, আমার এই যে লেফট সাইডে থাকছে কার্বন ডাই অক্সাইড, সরি শুধু কার্বন আর হাইড্রোজেন, তাহলে এখানে 3 কার্বন আর 4 হাইড্রোজেন, আর এইটা তখন মাইনাস করেছি, তাহলে মাইনাস করলে কি হবে, এই পার্টটা তখন আমাদের ইসে চলে যাবে, রাইট সাইডে চলে যাবে, তাই না? মাইনাস করলে সেক্ষেত্রে C3H8। শুধুমাত্র ওই একই জিনিস যোগ বিয়োগ যদি করতে জানো, তাহলে তোমরা এই ধরনের সলিউশন করতে পারবা। আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে দেখো, এই যে 3 কার্বন 4H2 5O2, 3 কার্বন ডাই অক্সাইড 4O2, তাহলে এই 4 নম্বর ইকুয়েশন যেটা বানাইছি আমরা কি করে, এই দুইটা গুণ করে যোগ করে যে 4 নম্বর ইকুয়েশন বানালাম, তারপরে সাবট্রাক্টিং ইকুয়েশন 1, তাহলে এই 1 নম্বর ইকুয়েশনকে 4 নম্বর ইকুয়েশন থেকে যদি মাইনাস করে দেই, তাহলে আমাদের থাকে কি এই 3 কার্বন ডাই অক্সাইড 4 ওয়াটার 5 অক্সিজেন, এগুলো সব ক্যান্সেল হয়ে যায়, আর এই যে C3H8 এটাও মাইনাস হিসেবে এখানে থাকতো, তাহলে আমরা এটাকে রাইট সাইডে নিয়ে গেলে তখন এটা প্লাস হিসেবে লিখতে পারি। তাহলে আলটিমেটলি কি হয়, 3 কার্বন 4H2, এই অক্সিজেন অক্সিজেন ক্যান্সেল, তাহলে আমার থাকে কি শুধুমাত্র 3 কার্বন প্লাস 4 হাইড্রোজেন ফর্ম করে C3H8।
সো ডেল্টা এইচ এর ভ্যালু আমরা এখান থেকে সাবট্রাক্ট করার পরে যা পাবো সেটাই আমাদের ডেল্টা এইচ এর ভ্যালু। তাহলে এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, এইটাই এই দুইটা টার্ম ক্যান্সেল, তাহলে 3 কার্বন প্লাস 4 হাইড্রোজেন ফর্ম করে C3H8 and ডেল্টা এইচ এর ভ্যালু হলো -103.5 কিলোজুল। সো দিস ইজ দ্য হিট অফ ফরমেশন অফ প্রোপেন। কারণ আমরা বলেছি কি যে ফরমেশন অফ এনি কম্পাউন্ড মানেটা কি, যে ওই কম্পাউন্ডটা ফর্ম করতে এলিমেন্টাল যে যতগুলো মলিকিউল লাগবে, মানে যত মোলস লাগবে, তাহলে এখানে আমরা দেখি কি একটা প্রোপেন মলিকিউল তৈরি করতে আমাদের 3টা কার্বন দরকার এবং 4টা হাইড্রোজেন অ্যাটম দরকার, সরি 8টা হাইড্রোজেন অ্যাটম দরকার। তাহলে 8টা হাইড্রোজেন অ্যাটম আসে 4 মলিকিউল হাইড্রোজেন থেকে, তাহলে এই যে আমাদের 4 মলিকিউল হাইড্রোজেন আছে আর 3টা কার্বন এখানে আছে। সো আলটিমেটলি উই আর গেটিং দ্য হিট অফ ফরমেশন অফ প্রোপেন from this reaction. So this is the value of heat of formation of propane. So এইভাবে আমরা মোটামুটি অনেকগুলো কম্পাউন্ডের যেগুলো সরাসরি আমরা হিট অফ ফরমেশন বের করতে পারি না, সেইগুলো যদি আমরা হিট অফ কম্বাসশন অথবা অন্য কতগুলো কম্পাউন্ডের হিট অফ ফরমেশন জানি, তখন আমরা সেখান থেকে রিভার্স ওয়েতে বা অন্য কোনো ঘুরানো পদ্ধতি ব্যবহার করে আমরা সেখান থেকে হিট অফ ফরমেশনের ভ্যালুটা বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু হিট অফ ফরমেশনটা বের করলাম। এখন আমরা দেখি হিট অফ সলিউশনটা কি জিনিস। যে হিট অফ সলিউশন 1 লিটার পানি, 1 লিটার পানির মধ্যে, মানে 1 লিটার পানি না, টোটাল হবে 1 লিটার, অথবা আমরা যদি বলি 1 মোল পদার্থ নেও, হ্যাঁ 1 মোল হতে পারে সেটা আমাদের চিনি, সুগার অথবা মানে সল্ট, এনিথিং, যে কোনো কিছু এর 1 মোলকে যদি সাফিসিয়েন্ট সলভেন্টে ডিজলভ করা হয় বা এটাকে মিশ্রণ তৈরি করা হয়, তাহলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে, the change in enthalpy when 1 mole of substance is dissolved in a specified quantity of solvent at a given temperature, তাহলে এই যে পরিমাণ the change in enthalpy when 1 mole of substance is dissolved in a specified quantity of a solvent at a given temperature, তাহলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। কারণ কি, যদি তাপমাত্রা কম বেশি চিন্তা করা হয় সেক্ষেত্রে কিন্তু এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা সাবস্ট্যান্সের 1 মোল পদার্থ যদি সাফিসিয়েন্ট সলভেন্টে ডিজলভ করা হয়, তাহলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে সেটাকে বলা হবে হিট অফ সলিউশন। সো ফর এক্সাম্পল, এখন একটা এক্সাম্পল দেখি। when 1 মোল অফ কপার সালফেট, কপার সালফেট তোমরা চিনো, কপার সালফেটের নাম শুনে থাকবা তুতে, কোনোদিন তুতে নাম দেখছো, সবুজ সবুজ কালারের তুতে। তাহলে এই যে কপার সালফেট, তাহলে এই যে কপার সালফেটের 1 মোল কতটুকু পরিমাণ। ফর এক্সাম্পল, when 1 mole of copper sulfate is dissolved in water so that we get 1 molar solution. 1 molar solution মানে কি, এর 1 মোল পরিমাণ পদার্থকে যদি আমরা সাফিসিয়েন্ট সলভেন্টে ডিজলভ করে তাহলে 1 লিটার দ্রবণ তৈরি করব, তাহলে 1 লিটার দ্রবণ তৈরি করলে তাহলে 1 মোলার সলিউশন পাওয়া যাবে। তাহলে এই জায়গাটায় বা আমরা যদি 1 মোল কপার সালফেটকে সাফিসিয়েন্ট ওয়াটারে যদি ডিজলভ করে অথবা যে কোনো সলভেন্টের কথাই বলি, যে 1 মোল পদার্থকে যে কোনো সলভেন্টে যদি আমরা ডিজলভ করি, তাহলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটা হবে আমাদের হিট অফ সলিউশন। অথবা কপার সালফেটে যদি 1 মোল নিয়ে 1 মোলার সলিউশন তৈরি করি, তাহলে দ্যাট উইল বি দ্য heat of solution of copper sulfate. আচ্ছা, to avoid the quantity of solvent, the heat of solution is the change in enthalpy when 1 mole of substance is dissolved in a solvent so that further dilution does not give any change in the enthalpy. আচ্ছা, এইখানে একটা জিনিস বলা আছে যে একটা কথা সবসময় যে 1 মোলার সলিউশন হবে এটা না। কারণ তুমি যদি আইসের ক্ষেত্রে বলো, মানে 1 মোল কোন একটা সাবস্ট্যান্স নাও, সেটা 1 মোল মানে যদি আমরা সুগারের কথা বলি C6 অথবা গ্লুকোজের কথা বলি, গ্লুকোজের 1 মোল মানে কি C6H12, তাই তো? তাহলে 6 12 72 আর 84, তাহলে সেক্ষেত্রে
7 বার 84, এটা 84 গ্রাম, 84 গ্রাম গ্লুকোজ তুমি 1 লিটার পানির মধ্যে ডিজলভ করতে পারো, সেটা কিন্তু কমপ্লিটলি রিজলভ হবে। কিন্তু কখনো কখনো যে এই 84 গ্রাম যদি তুমি সল্ট নাও অথবা অন্য কোনো পদার্থ নাও, সেক্ষেত্রে ওই পুরো 1 লিটার পানির মধ্যে এটা কমপ্লিটলি ডিজলভ নাও হতে পারে, কারণ ডাইলুশনের একটা ব্যাপার থাকে যে কোন সাবস্টেন্সটা কত ভালো ডাইলুট হবে, পানিতে ডিজলভ হবে কি হবে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো একটা পদার্থ 1 লিটার পানির মধ্যে অথবা 1 লিটার সলভেন্টের মধ্যে যদি আমি ডিজলভ করতে চাই, তাহলে যদি দেখা যায় যে সেটা কমপ্লিটলি ডিজলভ হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই সলিউশনটা 1 মোলার সলিউশন হলো, কিন্তু তার মানে হিট অফ সলিউশনটা কিন্তু সরি এক্স্যাক্টলি হবে না, কারণ কিছু মলিকুল অলরেডি আনডিজলভ অবস্থায় আছে, নন ডিজলভ অবস্থায় আছে। তাহলে সেই ক্ষেত্রে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা হিট অফ সলিউশন হিসেবে পাবো না। তখন কি করা হয়? তখন করা হয় যে আমাদের ওই 1 মোল সাবস্টেন্স ঠিক আছে, ওই 1 মোল সাবস্টেন্সকে আমরা সাফিসিয়েন্ট সলভেন্টে ডিজলভ করব। সেটা কোনো নির্দিষ্ট লেভেল নাই যে সাফিসিয়েন্ট সলভেন্ট, যেই পরিমাণ সলভেন্ট আমাদের দরকার হয়, পুরো মানে আরো অনেক বেশি সলভেন্ট দেওয়া লাগতে পারে, তাহলে সাফিসিয়েন্ট সলভেন্টে যদি ডিজলভ করি তাহলে কি হবে? the heat of solution is the change in enthalpy when 1 mole substance is dissolved in a solvent so that further dilution, তুমি যদি এর ভিতর আরো সলভেন্ট অ্যাড করো তাতেও কিন্তু তাপ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে ওই রকম অবস্থায় তাহলে 1 মোল পদার্থকে সাফিসিয়েন্ট সলভেন্টে ডিজলভ করা হলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, দ্যাট ইজ দ্য হিট অফ সলিউশন ফর দ্যাট সাবস্টেন্স। The heat of solution can be expressed as potassium chloride, water, liquid. Potassium chloride equals delta is equal minus 4.4 kilocal. Magnesium sulfate, water, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট এত, তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম সালফেট কে সাফিসিয়েন্ট সলভেন্টে যদি ডিজলভ করা হয় তাহলে -20.28 কিলো ক্যালোরি তাপ পাওয়া যায়। পটাশিয়াম ক্লোরাইড কে যদি সাফিসিয়েন্ট সলভেন্টে ডিজলভ করা হয় তাহলে -4.4 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যাবে। সো এরকম করে আমরা বিভিন্ন সাবস্টেন্সের জন্য বিভিন্ন ধরনের হিট অফ সলিউশন পাবো। The heat of solution of an electrolyte may be due to energy change involved during ionization or some hydrate formation as in case of sulfuric acid. So এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না। তাহলে যে কোনো একটা সাবস্টেন্সে যে 1 মোল পদার্থকে সাফিসিয়েন্ট সলভেন্টে ডিজলভ করলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয় সেটাকে বলা হবে হিট অফ সলিউশন। ওকে, তাহলে হিট অফ নিউট্রালাইজেশন এই ওয়ার্ডটা বলা হয়নি। তাহলে হিট অফ নিউট্রালাইজেশন এটা তোমরা সব সময় বা ক্লাস ইন্টারমিডিয়েটে শিখে আসছো, 9-এও শিখছো যে হিট অফ নিউট্রালাইজেশন এর বাংলা কি? কেউ একজন বাংলাটা বলো। হিট অফ নিউট্রালাইজেশন অ্যাসিড বেজের বিক্রিয়া। অ্যাসিড বেজের বিক্রিয়ায় কি হয় যে সমান পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, তাই না? মোটামুটি মানে স্ট্রং অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় মানে হিট অফ নিউট্রালাইজেশন সবসময় সমান। এর বাংলা আমার এখন মনে নাই, তো যাই হোক, তাহলে আমরা এখানে বলবো যে দ্য হিট অফ নিউট্রালাইজেশনটা কি? 1 মোল অ্যাসিড এবং সাফিসিয়েন্ট বেজ বা যতই বলি না কেন, আলটিমেটলি আমরা যে কোনো একটা অ্যাসিড এবং বেজের রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখি কি একটা সল্ট আর পানি তৈরি হয়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যে অ্যাসিডের মানে অ্যাসিড এবং বেজের বিক্রিয়ার ফলে সল্ট এন্ড ওয়াটার তৈরি হয়, তাহলে এই সল্ট এন্ড ওয়াটার তৈরি হলে সেখানে কিছু পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয়। মোস্ট অফ দ্য কেস সাম হিট ইজ ইভলভড, তাহলে কিছু পরিমাণ তাপ শক্তি নির্গত হয়। তাহলে এইটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজ যখন বিক্রিয়া করে, মোস্ট অফ দ্য কেস দ্য হিট অফ নিউট্রালাইজেশন ইজ অলওয়েজ সেম। দেখো এখানে 4টা এক্সাম্পল দিয়েছি আমরা, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, লিথিয়াম হাইড্রোক্সাইড। এখানে সবগুলো বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন অথবা ডেল্টা এইচ এর ভ্যালু -13.6769 কিলোক্যাল, মানে আলটিমেটলি -13.67
7 or 8 মানে এইখানে আইসা এই ডিজিটে বা এই ডিজিটে মোটামুটি এইখানে 13 কিন্তু সবগুলোর জন্যই সমান এবং ডেসিমেলের পরে ফার্স্ট ডিজিট বা সেকেন্ড ডিজিটে গিয়া এটা ভেরি করছে। আচ্ছা, তাহলে আমরা এখন এইভাবে তোমরা পড়ে আসছো যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন তাপ শক্তির পরিমাণ ধ্রুব, এটা তোমরা পড়ে আসছো। তাহলে সেটা তখন হয়তো বুঝতে পারছো কি পারো নাই, তবে আমি চাই যে এখন তোমরা সেটা ভালোভাবে বোঝো যে কোনো একটা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় সব সময় কেন একই পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয়। কারণ হলো যে এইখানে যখন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, আসলে হিট অফ নিউট্রালাইজেশনের মানেটাই হলো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয় সেটাকে বলা হয় হিট অফ নিউট্রালাইজেশন। এখন দেখো আমরা এইখানে যদি বিক্রিয়ার কথা বলি, এই নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম নাইট্রেট আর ওয়াটার, তাহলে লিকুইড ওয়াটার, আর এইখানে যতগুলো আছে নাইট্রিক অ্যাসিড এখান থেকে পাওয়া যাবে কি H প্লাস নাইট্রেট মাইনাস, Na প্লাস OH মাইনাস, চারটাই কিন্তু একুয়াস। তারপরে সোডিয়াম প্লাস নাইট্রেট মাইনাস একুয়াস, আর এইটা হলো আমাদের H2O লিকুইড। সো আলটিমেটলি আমাদের এখানে বিক্রিয়াটা কি হয় দেখো, এই যে সলিউশনটা বা এই যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়ার শুরুতে যতগুলো সংখ্যক নাইট্রেট মাইনাস, যতগুলো সংখ্যক Na প্লাস, Na প্লাস Na মাইনাস, এখানেও কিন্তু বিক্রিয়া শেষে ততগুলো সংখ্যক Na প্লাস NO3 মাইনাস, তাহলে একুয়াস সলিউশনে একই ভাবে থাকছে। তাহলে আলটিমেটলি হচ্ছে কি এই H প্লাস এবং OH মাইনাস, এই যে একুয়াস H প্লাস এবং একুয়াস OH মাইনাস, এটা বিক্রিয়া করে 1 মোল অফ ওয়াটার তৈরি করছে। তাহলে তাপ শক্তির পরিবর্তনটা আসলে 1 মোল H প্লাস এবং 1 মোল OH মাইনাস বিক্রিয়া করে 1 মোল লিকুইড ওয়াটার তৈরি করে। এই বিক্রিয়ায় যতটুকু তাপ শক্তির পরিবর্তন হয়, এই বিক্রিয়ায় ওভারঅল তাপ শক্তির পরিবর্তন আমরা ঠিক ততটুকু পাই, যেটা 13.69। এবং এখানে যতগুলো আমরা বিক্রিয়া দেখাইছি সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই থিওরি ফলো করে। মানে এখানে দেখো, এখানে নাইট্রিক অ্যাসিড H প্লাস NO3 মাইনাস একুয়াস, পটাশিয়াম প্লাস OH মাইনাস একুয়াস, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম প্লাস নাইট্রেট মাইনাস একুয়াস। তাহলে এখানে পটাশিয়াম ছিল, পটাশিয়াম প্লাস ছিল একুয়াস, নাইট্রেট ছিল একুয়াস, ঠিক একইভাবে। তারপরে এখানে তৈরি হচ্ছে লিকুইড ওয়াটার। তাহলে আলটিমেটলি কি হলো, H প্লাস একুয়াস OH মাইনাস একুয়াস তৈরি হচ্ছে 1 মোল লিকুইড ওয়াটার। এই বিক্রিয়াটাও কিন্তু আমরা বলেছিলাম একই জিনিস, 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাস, এটা বিক্রিয়া করে তৈরি করছে 1 মোল লিকুইড ওয়াটার। সো এই হলো আমাদের যে, তাহলে এইখানে যতগুলো বিক্রিয়া দেখাইছি এটা হলো স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের ক্ষেত্রে হিট অফ নিউট্রালাইজেশন। মানেই হলো যে 1 মোল ওয়াটার তৈরি হয় কিভাবে, 1 মোল H প্লাস এবং 1 মোল OH মাইনাস, এই দুইটা একুয়াস বিক্রিয়া করে 1 মোল লিকুইড ওয়াটার তৈরি করে, এবং সেখানে তাপ শক্তির পরিবর্তনটা আমরা এভাবে হিসাব করি। সো যত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার আছে সবগুলোর ক্ষেত্রে, তবে একটা জিনিস, যদি আমরা এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে কি হইতো, তোমাদের মনে এই প্রশ্নটা আসে না যে স্যার যদি এখানে যদি আমি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানে আমি 2 মোল ওয়াটার পেতাম, তাই না? কারণ আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিড যদি লিথিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে, ওই সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন প্লাস আছে, তাই না? ওই 2টা হাইড্রোজেন প্লাস কি করবে, 2 মোল ওয়াটার তৈরি করবে। তাহলে সেখানে কি পাবো আমরা, তাহলে সেখানে কি হিট অফ নিউট্রালাইজেশন কি আমাদের সেম থাকবে? নো স্যার। থাকবে, নো বললে হবে না, কারণ আমরা বলবো কি যে 1 মোল ওয়াটার, আমাদের হিট অফ নিউট্রালাইজেশন ডেফিনিশনটাই হলো যে 1 মোল ওয়াটার তৈরি করতে। সেক্ষেত্রে তাহলে ওখানে আমাদের সালফিউরিক অ্যাসিড যদি নেই, তার মানে কি এটা সবসময় একটা নিরপেক্ষ অবস্থা বুঝাচ্ছে? এক্স্যাক্টলি, যে হিট অফ নিউট্রালাইজেশন ওইখানে সালফিউরিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি সেখানে আমরা 2 মলিকুল ওয়াটার পাবো, তাহলে তাপ শক্তির যে পরিবর্তন পাবো
সে তাপ শক্তির পরিবর্তনটাকে তখন আমাদেরকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, মানে হাফ মোল সালফিউরিক অ্যাসিড, হাফ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে যতটুকু লাগে আর কি, তখন 1 মোল লিথিয়াম হাইড্রোক্সাইড এটা বিক্রিয়া করে 1 মোল লিকুইড ওয়াটার তৈরি করবে। তাহলে ওই বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে তখন সেটাকে আমরা ওই বিক্রিয়ার হিট অফ নিউট্রালাইজেশন বলতে পারবো। সো তার মানে আলটিমেটলি 1 মোল ওয়াটারই তো হবে, তাই না? হাফ মোল এক্স্যাক্টলি মানে আমাদের যেই অ্যাসিড নেই না কেন, পারক্লোরিক অ্যাসিড নেই, সালফিউরিক অ্যাসিড নেই, যাই নেই না কেন, আমাদের উদ্দেশ্য হলো যে 1 মোল H+, 1 মোল OH- থেকে 1 মোল লিকুইড ওয়াটার তৈরি করা। ওই বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে দ্যাট ইজ দ্য হিট অফ নিউট্রালাইজেশন। ওকে, আচ্ছা, তাহলে it may be concluded from the above data that the heat of neutralization of a strong acid and a strong base is minus 13.7 kilocal, no matter which acid or which base is employed. তাহলে যেটা আমরা একটু আগে বললাম যে আমরা এখানে যে ধরনের অ্যাসিড নেই না কেন, তবে সেটা অবশ্যই কি হতে হবে, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস। আচ্ছা, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস আমরা কাকে বলি, কেন বলি বলতে পারো? কোনটাকে স্ট্রং অ্যাসিড বলবো আর কোনটাকে স্ট্রং বেস বলবো, বা কোনটাকে উইক অ্যাসিড বলবো জানো? স্ট্রং অ্যাসিড কি আর স্ট্রং? পিএইচ। আচ্ছা, পিএইচ। ডিসোসিয়েশন ইন ওয়াটার। হ্যাঁ বলো। ডিসোসিয়েশন যেটা মানে পুরোপুরি ডিসোসিয়েট করে, ওটা স্ট্রং। ইয়েস, এইটা হলো ইয়েস, কমপ্লিট ডিসোসিয়েশন না বলে আয়োনাইজেশন বলো। হ্যাঁ, ডিসোসিয়েশন বললেও হয়, মানে কোনো একটা অ্যাসিড সেটা ওয়াটারে যদি কমপ্লিটলি আয়োনাইজ হয়, দ্যাট মিন্স H+ ডোনেট করতে পারে। যে তুমি যতগুলো অ্যাসিড মলিকুল নিলা ততগুলো যদি H+ পাও, মানে কমপ্লিট আয়োনাইজেশন হলো অথবা কমপ্লিট ডিসোসিয়েশন হলো, তাহলে এই অ্যাসিডটাকে বলবো আমরা স্ট্রং অ্যাসিড। আর যেই অ্যাসিডটা পার্শিয়ালি, মনে করো 5% বা 10% এরকম করে আয়োনাইজ হয়, তাহলে সেটাকে আমরা, মানে যেগুলো কি 100% আয়োনাইজ হয় না, সেগুলোকে বলবো আমরা উইক অ্যাসিড। তাহলে একইভাবে বেজের ডেফিনেশনটাও একইভাবে আমরা বলবো যে যেই বেজটা মানে ওয়াটারে কমপ্লিটলি আয়োনাইজ হয় সেটা আমরা স্ট্রং বেজ, আর যেটা পার্শিয়ালি আয়োনাইজ হয় সেটাকে বলবো আমরা উইক বেজ। ওকে, তাহলে পিএইচ এর ভ্যালু সবসময় কিন্তু এসের মানে কতটা স্ট্রং এটা ডিটারমিন করে না। যে কখনো কখনো দেখবা যে এসের অ্যাসিডিক অ্যাসিড, যেটা আমরা অর্গানিক অ্যাসিড বলি, তাই অ্যাসিডিক অ্যাসিডের পিএইচও কিন্তু মানে একদম ক্লোজ টু 1 সম্ভব, মানে তার কনসেন্ট্রেশন, তার ঘনমাত্রা কত, আসলে H+ আয়নের কনসেন্ট্রেশনটা কত বেশি সেটাই হলো পিএইচ এর ভ্যালু, তাই না? নেগেটিভ লগারিদম অফ H+ আয়ন কনসেন্ট্রেশন। তাহলে যদি ওইটার ওই অ্যাসিডের যে ঘনমাত্রা যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তার এই হবে মানে পিএইচ এর ভ্যালু বেশি হবে। আর যদি পিএইচ এর ভ্যালু বেশি না, পিএইচ এর ভ্যালু কম, সো যেই অ্যাসিডের অথবা যে কম্পোনেন্টের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি, তাহলে তার কি করবে সেটাকে আমরা বলছি বেশি, মানে কম পিএইচ থাকবে, তার মানে পিএইচ এর ভ্যালু ক্লোজ টু 1 বা 0, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মোর অ্যাসিডিক বলতে পারি। বাট স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস এটাকে আমরা ডিফাইন করব বেসড অন হাউ এফিসিয়েন্ট দ্য কম্পাউন্ড অর দ্য অ্যাসিড অর বেস ইট ক্যান আয়োনাইজ, তাহলে কত ভালো এটা আয়োনাইজ করতে পারে। সো এটা এখন দেখি, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা কোনো দুর্বল অ্যাসিড নেই, ইট মে বি, তাহলে একটা যদি আমরা অ্যাসিডের কথা বলি, ইফ HA and BOH, একটা জেনারেল অ্যাসিডের কথা বললাম, ওইখানে তো আমরা 4টা एग्जांपल দিছি। ইফ HA and BOH represent any strong acid and any strong base respectively, and equivalent amount of this in dilute solution be mixed, we have H+, A-, B+, OH-। তাহলে সেক্ষেত্রে এখান থেকে পাচ্ছি কি, এই যে A-, এই সবগুলা কিন্তু একুয়াস আছে, এবং একুয়াস, বি একুয়াস আর ওয়াটার লিকুইড। তাহলে আলটিমেটলি এখানে কি পাচ্ছি, এখানে A-, A- ক্যান্সেল, তারপরে B+, B+ ক্যান্সেল। তাহলে রিঅ্যাকশনের লেফট সাইডে রাইট সাইডে আমাদের থাকছে কি, শুধুমাত্র থাকছে H+ একুয়াস, OH- একুয়াস, আর রাইট সাইডে থাকছে লিকুইড ওয়াটার। তাহলে এইটা
তাহলে সেখান থেকে তাপ শক্তির যে পরিবর্তন পাচ্ছি এইটা আলটিমেটলি আসছে কোথায়, শুধুমাত্র H প্লাস এবং OH মাইনাস এটা কম্বাইন করলে 1 মোল ওয়াটার তৈরি করে। সো দ্যাট ইজ দ্য আমাদের যে বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন যা পাচ্ছি সেটা আসলে ফরমেশন অফ ওয়াটার। 1 মোল H প্লাস একুয়াস এবং 1 মোল OH মাইনাস একুয়াস, এর থেকে লিকুইড ওয়াটার 1 মোল তৈরি হলে তাপ শক্তির যে পরিবর্তন হয় সেটাই হলো আমাদের বিক্রিয়ার যে হিট অফ নিউট্রালাইজেশন হিসেবে পাবো। Thus the heat of neutralization of an acid and a base is merely the heat of formation of water from hydrogen and hydroxyl ions. তাহলে 1 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়ন থেকে 1 মোল লিকুইড ওয়াটার তৈরি করলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয়, দিস ইজ দ্য হিট অফ ফরমেশন অর দ্য হিট অফ ফরমেশন অফ লিকুইড ওয়াটার or ultimately the heat of neutralization of that acid and base. আচ্ছা, এখন হিট অফ নিউট্রালাইজেশন অফ স্ট্রং এন্ড উইক বেস এইটার ক্ষেত্রে কি হয়, তাহলে আমরা এখানে দেখেছি যে যত স্ট্রং অ্যাসিড ও স্ট্রং বেস আছে সেগুলো বিক্রিয়া করলে সব সময় আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তির পরিবর্তন পাই, যেটা আমরা বলি যে এটা কনস্ট্যান্ট। তাই যদি হয় তাহলে হিট অফ ফরমেশন এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের জন্য সমান বা কনস্ট্যান্ট, কিন্তু স্ট্রং অ্যাসিড বা এর সাথে উইক বেস অথবা উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেস এইরকম যদি কোনো পেয়ার হয় তাহলে কিন্তু তাদের তাপ শক্তির পরিবর্তন সমান হয় না, বা -13.68 এক্স্যাক্টলি বা এই 13.6 এই ভ্যালু হয় না এক্স্যাক্টলি, এর থেকে কিছু কম বা বেশি নরমালি হয় বা একটু ডেভিয়েট করে। তাহলে ডেভিয়েশনটা কেন হয়? When weak acids or weak base are neutralized by strong bases or strong acids respectively, the heat of neutralization differs widely from -13.7 কিলোক্যাল। এর থেকে একটু ভেরি করে, মানে তাহলে ভেরিটা কেন করে? দিস ইজ শোন বাই দ্য ফলোইং এক্সাম্পলস। এই দেখো HCl অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা দুর্বল ক্ষার, এটা তীব্র অ্যাসিড, তাহলে এই দুইটার সাথে বিক্রিয়ায় তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড একুয়াস ওয়াটার লিকুইড, তাহলে এর তাপ শক্তির পরিবর্তন পাচ্ছি -12.3 কিলোক্যাল। সো ওইটা ছিল 13.7, এটা হচ্ছে 12.3, সো এটা কম তাপ পরিবর্তন হচ্ছে। সো আবার আরো যে এক্সাম্পল গুলো আছে, এইটা একটা দুর্বল অ্যাসিড মানে হাইড্রোজেন সায়ানাইড, একটা দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে তার তাপ বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন সেটাও -12.3। আবার নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, তাহলে এই সবগুলোর ক্ষেত্রে ইভেন এইটা একটা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, তাহলে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এইটার বিক্রিয়ায় তৈরি হচ্ছে একটা সল্ট আর লিকুইড ওয়াটার। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ডেল্টা এস এর ভ্যালু -11.9 কিলোক্যাল। সো এখান থেকে দেখতে পাচ্ছি কি যে দুর্বল অ্যাসিড এবং এর সাথে যদি মানে দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার এরকম করে করে যদি কোনো পেয়ার অথবা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এর সাথে বিক্রিয়ার ফলে যদি কোনো কম্পাউন্ড তৈরি হয় বা সরি রিঅ্যাকশন হয়, তাহলে সেক্ষেত্রে এই রিঅ্যাকশনের হিট অফ নিউট্রালাইজেশন কখনোই 13.7 কিলোক্যাল হয় না। কেন হয় না? In such cases, the neutralization process involves not only the union of hydrogen and hydroxyl ions, but also the dissociation of the weak acid or base. আচ্ছা, তাহলে এইখানে যে উইক বেস নিয়েছি, এই উইক বেসটা এখানে যে পরিমাণ আমরা যতটা 1 মোল ওয়াটার তৈরি করার জন্য এখানে আমাদের ওয়াটার তৈরি হচ্ছে, তাহলে ওই ওয়াটার তৈরি হলে সেক্ষেত্রে আমরা কিন্তু স্বাভাবিকভাবে দেখে মনে হয় যে এই যে 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাস থেকে 1 মোল লিকুইড ওয়াটার তৈরি হচ্ছে, বাট তাহলে সেক্ষেত্রে তাপ শক্তির পরিবর্তন কিন্তু এই -13.7 কিলোক্যালোরি এটাই হওয়া উচিত ছিল এবং অ্যাকচুয়ালি কিন্তু ওইটাই হয়, বাট আলটিমেটলি ফাইনালি আমরা যেটা পাই সেটা একটু কম হয়। কারণ কি? কারণ হলো এইখানে যে পরিমাণ হিটটা প্রডিউস হয় দ্যাট মিন্স -13.7 কিলোক্যাল, এর থেকে কিছু পরিমাণ এনার্জি এই যে উইক বেস অথবা উইক অ্যাসিড যেটা থাকে
ওইটাকে ডিসোসিয়েট করতে কিছু পরিমাণ এনার্জি ব্যয় হয়ে যায়, যে কারণে যে পরিমাণ এনার্জি ব্যয় হয় এখানে ছিল -13.7 কিলোক্যাল। তাহলে যতটুকু পরিমাণ ইউজড হবে এই যে উইক বেজ অথবা উইক অ্যাসিড এইগুলোকে ডিসোসিয়েট করার জন্য বা আয়োনাইজ করার জন্য কিছু পরিমাণ এনার্জি ইউজড আপ হবে, অতটুকু পরিমাণ এনার্জি আমরা কম পাবো। তাহলে বোঝা গেল যে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের বিক্রিয়ায় কেন আমরা সবসময় -13.7 কিলোক্যাল এনার্জি পাই না। কারণ কি, আমরা কিন্তু 1 মোল H+ এবং 1 মোল এখানেও কিন্তু একই রকম, আমরা যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের ক্ষেত্রে যে রিঅ্যাকশনটা দেখেছি এবং সেখান থেকে তাপশক্তির পরিবর্তন যে পাচ্ছি 13.7 কিলোক্যাল, এক্স্যাক্টলি কিন্তু সেম অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়ার কথা এবং আমরা একই ধরনের বিক্রিয়া পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কেন একই ধরনের তাপশক্তি পাবো না? আলটিমেটলি কিন্তু আমরা ওই একই ধরনের বিক্রিয়া পাই, তাপশক্তির পরিবর্তনও কিন্তু একই হয়, কিন্তু ওভারঅল যখন বিক্রিয়াটা হয় তখন কি হয়, কারণ এই রিঅ্যাকশন চেম্বার থেকে তো আমরা এইটাকে বা এই HCl অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা ওয়াটার এইগুলোকে তখন রিমুভ করি না বা রিমুভ করা যায় না, কারণ আমি এটা HCl অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা যে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পরে আমাদের থাকছে কি, এটা সবকিছুই কিন্তু আমাদের একই সিস্টেমের মধ্যে থাকছে। তাহলে যদি আমরা কোনোভাবে এই বিক্রিয়াটা এটা বিক্রিয়া করে সাথে সাথে যে ওয়াটারটা তৈরি হবে সেই ওয়াটারটাকে যদি আমরা দূরে সরিয়ে নিতে পারতাম, তাহলে ওই বিক্রিয়ায় যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন হতো তাও কিন্তু 13.7 হওয়া উচিত ছিল। কিন্তু যেটা এটা একুয়াস মানে এই যে ওয়াটারের মধ্যে এটা ডিজলভ অবস্থায় আছে, আয়ন হিসেবে আছে, যে কারণে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অথবা যে কোনো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার এইগুলোকে যদি আয়োনাইজ করতে হয় তাহলে কিছু পরিমাণ এনার্জি এখান থেকে ইউজড আপ হয়ে যায়, মানে ব্যবহৃত হয়ে যায়, যে কারণে টোটাল যে পরিমাণ এনার্জি আমরা পাওয়ার কথা ছিল তার থেকে কিছু পরিমাণ কম এনার্জি পাই। সো দিস ইজ দ্য রিজন why we are getting a small amount of energy compared to the strong acid and strong base. এই হলো তাহলে the measurement of the neutralization is therefore the heat given out in the union of H+ and OH- ions plus the heat accompanying the dissociation of weak acid or weak base. The neutralization of ammonium hydroxide with hydrochloric acid মানে সোজা কথা আমি যা বললাম, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন হয়, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়াও ঠিক একই পরিমাণ তাপশক্তির পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এর ভিতরে আমার একটা দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার থাকার কারণে ওইটাকে ডিসোসিয়েট করতে কিছু পরিমাণ এনার্জি ইউজড আপ হয়ে যায়, সো দ্যাট উই গেট লিটল লেস এনার্জি কম্পেয়ার্ড টু দ্য স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস রিঅ্যাকশন। So this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome. কারো কোনো প্রশ্ন আছে?